ওটার জন্য হয়ে যায় কি একটা মেধাহীন লোকদের প্রশাসনে বলেন বা প্রজাতন্ত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন হয়ে যায়। অ্যাডমিন ক্যাডারে তিনি পদায়ন হন কোটার মাধ্যমে, তাইলে কি হবে? এই প্রশাসনে যদি এভাবে পদায়ন হতে থাকে, তাইলে যারা যোগ্যতা মানে মেধার দিক থেকে অনেকটা যাদের খামতি আছে, ইনফেরিয়ার যারা, তারা যখন প্রশাসনে যাবে তখন তারা তো প্রশাসনিক কাজটা স্কিল ওয়েতে করতে পারবে না। যদি সচিবের যে মেধার যদি খামতি থাকে, তাইলে তার দক্ষতার খামতি ঘটবে, দক্ষতাও সে অতটা দক্ষতা অর্জন করতে পারবে না। তাইলে অদক্ষ লোক তো সচিব হওয়া বিপজ্জনক। আমাদের আমি যেটা মনে করি, আমি আমি আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীকে চিনি এবং জানি, এবং তিনি একটি আমি খুব দৃঢ় বিশ্বাস আমার যে উনি এই বিষয়টাকে আমাদের এই তরুণ ছাত্রছাত্রীদেরকে এই কষ্ট করে আন্দোলনে বেশি দিন থাকতে হবে না, তিনি এটার একটা সমাধান করবেন। কারণ আমাদের প্রধানমন্ত্রী একটা অত্যন্ত স্কিল, সব অনেক দক্ষতা ওনার আছে, তার মধ্যে খুবই স্কিলড হলো ক্রাইসিস ম্যানেজমেন্টে। উনি ইতিমধ্যেই দক্ষতার পরিচয় দিয়েছেন, একটা না, উনি আজকে 15 বছর 16 বছর হয়ে যাচ্ছে ক্ষমতায় আছেন, এবং আরো যদি আমরা 96 সাল ধরি তাহলে 20 বছর, তাহলে she has got the expertise how to maintain the crisis, how to exactly overcome the crisis। সেই জন্য আমাদের প্রধানমন্ত্রীকে বলি যে উনি ক্রাইসিস ম্যানেজমেন্টে অপটিমাম লেভেলের এবিলিটি রাখেন। তো আমার মনে হয় যে উনিও চান যারা আছেন একেবারে সন্তান চেয়েও ছোট, মাননীয় প্রধানমন্ত্রীর সন্তানের চেয়েও ছোট যারা আন্দোলনে আছেন, আর আমাদের বয়সী আমরা যারা আছি আমার সন্তানের মতো, মুনতাসির মামুন আমার সন্তান সম, সুতরাং আমরা তো অবশ্যই তাদের ভালো দেখব, এটাই স্বাভাবিক। এবং আমি যেটা বলি সত্যিকার অর্থে কোটার সমস্যাটা হলো এই, খেয়াল করবেন, কোটার জন্য হয়ে যায় কি একটা মেধাহীন লোকদের প্রশাসনে বলেন বা প্রজাতন্ত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন হয়ে যায়, যেটা প্রজাতন্ত্রের জন্য ভালো নয়। কারণ আমি খুব ক্লিয়ারলি একটা জিনিস বলি, যেমন ধরেন সিভিল সার্ভিসের কথাই বলি, যে কথাটি আমি অফ এয়ারে বলছিলাম, যে একজন লোক সে কোটাধারী, সে কোটা পায়, যে কোটার যে ক্রাইটেরিয়া আছে সে অনুযায়ী সে কোটা ভিত্তিক নিয়োগ পাবে। তো সে কোন রকমের সিভিল সার্ভিস পাস করলো, হয়তো বড় জোর যদি ফাইনাল সিলেকশনে সে হয়তো পাইতে পারে আনসার অ্যাডজুটেন্টের ক্যাডার, অথবা সে পাইতে পারে রেল ক্যাডার, অথবা সে পাইতে পারে পোস্টাল ক্যাডার। এই সকল ক্যাডারে আমি দেখেছি আমার বন্ধুরাও অনেকে পেয়েছেন, কিন্তু তারা এইসব ক্যাডারে জয়েন করেননি। কিন্তু কোটাধারী হলে যেটা হয়ে যায়, কোটার জন্য তাকে স্পেশালি কনসিডার করা হয়, এবং এই হাইলি কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে যেটা হয় সেটা হলো অল্পের জন্য 0.123 জন্য অনেক পেছনে চলে যেতে হয়। তাইলে কোটার জন্য তাকে যে গ্রেস মার্কসটা দেওয়া হয়, এবং সেই মার্কসের ফলে দেখা যায় যে যার আনসারের অ্যাডজুটেন্ট, পোস্টাল ডিপার্টমেন্ট অথবা রেল ক্যাডারের মতো গুরুত্ব অপেক্ষাকৃত গুরুত্বহীন ক্যাডার, অনেক সময় যারা অনেকে ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা পাইলে এটা জয়েনই করে না, তারা ভাবছে যে এটাতে এই চাকরি করবো না, তারা চলে যায় ফরেন সার্ভিস। তাইলে আপনি বলেন যে ফরেন সার্ভিস অত্যন্ত ডেলিকেট একটা প্রফেশনাল জায়গা, সেখানে অত্যন্ত দক্ষ হইতে হয় অনেক কিছুতে, ডাইভার্স ট্যালেন্টেড লোক ছাড়া ফরেন সার্ভিসের ডিপ্লোম্যাটিক অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা সম্ভব না। এটা খুব স্বাভাবিক ব্যাপার, তাকে গ্লোবাল ল্যাঙ্গুয়েজে দক্ষ হতে হয়, তাকে স্মার্ট হইতে হয় এবং অত্যধিক মেধাবী হইতে হয়। তো সেই জায়গায় যদি কোটাধারী একজন লোক যদি ফরেন সার্ভিসে যায় গ্রেস মার্কস নেয়, আপনি ইউ ক্যান ইমাজিন দ্য রিয়েল পিকচার অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ফরেন সার্ভিস এরিয়া। এটা হলো এক। প্রশাসনের ক্ষেত্রে আসেন, যদি অ্যাডমিন ক্যাডারে তিনি পদায়ন হন কোটার মাধ্যমে, তাহলে কি হবে? এই প্রশাসনে যদি এইভাবে পদায়ন হতে থাকে, তাহলে যারা যোগ্যতা মানে মেধার দিক থেকে অনেকটা যাদের খামতি আছে, ইনফেরিয়ার যারা, তারা যখন প্রশাসনে যাবে তখন তারা তো প্রশাসনিক কাজটা স্কিলড ওয়েতে করতে পারবে না। এবং এই প্রথম ভাগে কোটার মাধ্যমে, কোটাকে ভিত্তি করে একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার হলো, ধাপে ধাপে প্রমোশন পেয়ে সে যখন সেক্রেটারি হিসেবে যাবে, সেক্রেটারি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, তিনি মিনিস্ট্রি চালান, মন্ত্রী মহোদয় মন্ত্রণালয়ের প্রধান হলেও এক্সিকিউটিভ যত কাজ আছে সব কাজই করেন সচিব। তো সেইখানে যদি সচিবের যে মেধার যদি খামতি থাকে, তাইলে তার দক্ষতার খামতি ঘটবে, দক্ষতাও সে অতটা দক্ষতা অর্জন করতে পারবে না।
তাইলে অদক্ষ লোক তো সচিব হওয়া বিপজ্জনক, বা হি উইল নট বি এবল টু রান দ্য মিনিস্ট্রি which he has been assigned to, এটা কিন্তু ক্লিয়ার। তো সুতরাং এই যে কোটা ভিত্তিক নিয়োগের ফলে এটা প্রশাসনে দারুণ মেধাহীনতার একটা মানে পদায়ন হচ্ছে, এবং যার ফলে আমাদের প্রশাসন দুর্বল হয়ে যাচ্ছে, সিভিল সার্ভিস প্রশাসনটা দুর্বল হয়ে যাচ্ছে। এবং আরেকটা জিনিস আমি গত টক শোতেও বলেছি যে মেধার খামতি নিয়ে যারা কোটার উপর নির্ভর করে যারা যাবে, সচিব হবে বা পররাষ্ট্র সচিব হবে বা সেক্রেটারি হবে, তারা কিন্তু তাদের কাউন্টার পার্ট যে বাইরে থেকে আসবে তাদেরকে ফেস করতে পারবে না। আমি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সম 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 র্যাঙ্কের বা ইকুয়াল র্যাঙ্কের আমি অফিসারের কথা বলবো না। অতি নিকটতম দেশ, আমাদের নিকটতম প্রতিবেশী ভারতের কোন সচিব যদি এখানে আসে, তাহলে বাংলাদেশের সচিব যিনি কোটার উপরে আপনার নির্ভর করে পদায়িত হয়েছিলেন বা পদ পেয়েছিলেন, এখন তিনি সচিব হয়েছেন, he must not be able to face his counterpart even from India. It is very clear, no doubt. তো সেই জন্য আমরা কোটার ওই যেটা বললেন যে আমরা কিন্তু কোটা বিরোধী না, আমাদের বক্তব্য হলো এই যারা কোটা পাওয়ার যোগ্য সরকারের নীতি অনুযায়ী তাদেরকে অন্যভাবে অন্য জায়গায় তাদেরকে প্রতিস্থাপন করা যায়, তাদেরকে সুযোগ দেওয়া যায়। যেখানে হয়তো আমি বলি যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং অনেকে শহীদ হয়েছেন, অনেক মুক্তিযোদ্ধা, তাদের সন্তানরা আছেন, মুক্তিযোদ্ধাদের কোটা ছিল এবং ৭৩-এর একটা ব্যাচে ছিল, তারা একটা মুক্তিযোদ্ধা হিসেবে তাদের একটা ইয়ে ছিল এবং এটা তাদের পাওয়ার যোগ্যতাও ছিল, কারণ তাদের মধ্যে প্রায় অনেকেই ভেটারেন ফ্রিডম ফাইটার ছিলেন এবং অনেকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন। পরে তারা সিভিল সার্ভিসে এসেছিলেন, তাদের রিকুইজিট কোয়ালিফিকেশন ছিল, তারা সবাই প্রায় বিশ্ববিদ্যালয়ের অনার্স মাস্টার্স ডিগ্রিধারী ছিলেন। সেই জায়গাটি আলাদা, সেটা অনেক বছর পার হয়ে গেছে। এখন মুক্তিযোদ্ধাদের ছেলেদের ব্যাপারে আসছে, ছেলেদের ব্যাপারে আসলে অনেক বছর হয়ে গেছে। এখন যদি আপনি দেন তাহলে সেটা কিন্তু এখন 21st সেঞ্চুরি চলছে এবং কম্পিটিটিভ একটা জায়গাতে আমরা এসে দাঁড়িয়েছি ওয়ার্ল্ডের, গ্লোবালি আমরা কম্পিটিশনে আছি, গ্লোবাল কম্পিটিশনে। সেকেন্ডলি যে জিনিসটা হলো এই যে আপনার এখন আপনি যদি এইগুলোকে এই কম্পিটিটিভ যুগে এসে একবিংশ শতাব্দীতে আপনি যদি অত্যন্ত মেধাবী লোকের সমাবেশ ঘটাতে না পারেন প্রশাসনে, তাহলে কিন্তু আপনি টিকতে পারবেন না। ইট ইজ এ ফ্যাক্ট। আপনি এখানে প্ল্যানিং কমিশনে ভালো অফিসার থাকতে হবে, অত্যন্ত দক্ষ, সে প্ল্যান করবে এবং সেই প্ল্যানিং অফিসার যখন বাইরে যাবে তার কাউন্টারপার্টকে ফেস করার ক্ষমতা থাকবে। ফরেন সার্ভিসে যারা বিভিন্ন দূতাবাসে ডিপ্লোম্যাটিক অ্যাসাইনমেন্ট নিয়ে যাবেন, they will be able to represent their country with a perfect manner and ability and capability. এগুলো কিন্তু খুবই জরুরি দরকার। আর আরেকটি জিনিস হলো এই, আমি আবারও বলছি যে কোটা আপনারা দেন, কিন্তু এমন এমন জায়গায় দিবেন যেসব জায়গায় প্রজাতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ তার হোল্ড করতে হবে না, অথচ তিনি ভালো থাকবেন, তিনি বেতন ভাতা সবকিছুই ভালো পাবেন, কিন্তু প্রজাতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আপনাকে অবশ্যই মেধা এনশিওর করতে হবে, নো ডাউট অ্যাবাউট ইট। এই ব্যাপারে আমি মনে করি যে এই ব্যাপারে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। মেধাবীদের আপনি দেখেন ভারতে শশী থারুর, আমি একটু শেষ করে ফেলি, শশী থারুর is now treated as the peakable stage, particularly in the field of remaining in the peakable stage, particularly in intellectual discourse, as an intellectual figure. এখন দেখেন তো শশী থারুর তো সিভিল সার্ভিসে আইএস পরীক্ষায় ফার্স্ট হয়েছিলেন এবং ফরেন সার্ভিসে ঢুকেছিলেন এবং হি সার্ভ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন ডিফারেন্ট ক্যাপাসিটিজ। পরে তিনি ইউনাইটেড নেশনস এর আন্ডার সেক্রেটারি জেনারেল হয়েছিলেন, সেখান থেকে মনমোহন সিং তাকে পিক আপ করে এনে থেকে নমিনেশন দিয়ে এমপি করে এবং তিনি স্টেট ফরেন মিনিস্টার ছিলেন। Now he is a stalwart intellectual figure all over the world and delivering speech particularly on economics and politics and geopolitics in different reputed universities of the world. তাহলে দেখছেন মেধার স্বাক্ষরটা কোথায়। প্রজাতন্ত্রকেও সাউন্ড সার্ভিস দিয়েছেন, জাতিসংঘকেও দিয়েছেন, এখন সারা পৃথিবীতে তিনি ভারতের বিষয়ে কথা বলছেন, আপনার জিওপলিটিক্যাল ব্যাপারে কথা বলছেন। সুতরাং মেধাবী লোকরা তো তাই করবে। একজন মেধাবী লোক যদি আমি রিক্রুটমেন্ট দিই সিভিল সার্ভিসে, তাহলে সে চাকরির পরেও কিন্তু এই ভদ্রলোক বিভিন্ন জায়গায় বিভিন্ন সেমিনারে ওয়ার্ল্ডে যদি সে ক্যাপাসিটি ওনার থাকে, তিনি গিয়ে দেশকে আরো সার্ভিস দিতে পারবেন, দেশকে বেটার ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারবেন।